ফেব্রুয়ারি মানেই আমাদের কাছে এক উত্তাল ইতিহাস। কিন্তু ২০২৬ সালের এই ফেব্রুয়ারি কোনো সাংস্কৃতিক উৎসবের নয়, বরং এক চরম অস্তিত্ব রক্ষার লড়াইয়ের। ঢাকার শাহবাগ মোড় আর জলকামান আর টিয়ার গ্যাসের ধোঁয়ায় ধূসর। ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি ক্যালেন্ডারের পাতায় সাধারণ একটি দিন হওয়ার কথা থাকলেও বাংলাদেশের সরকারি কর্মচারীদের ইতিহাসে এটি হয়ে রইল এক বিভীষিকাময় দিন। পুলিশের ব্যারিকেড ভেঙে যখন হাজারো কর্মচারী যমুনার দিকে এগোতে চাইলেন, তখন রাষ্ট্রযন্ত্রের কঠোর রূপ ফুটে উঠল। কেন? উত্তরটা লুকিয়ে আছে ৫টি শব্দে: নবম জাতীয় পে স্কেল। গত এক দশকে চালের কেজি বেড়েছে দ্বিগুণ, বাসা ভাড়া আকাশচুম্বী, কিন্তু মানুষের বেতন কি বেড়েছে সেই হারে? ২০১৫ থেকে ২০২৬ এই দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষা এখন বিক্ষোভে রূপান্তরিত হয়েছে। আজ আমরা শুধু টাকার অঙ্ক নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো একটি স্বাধীন দেশের প্রশাসনিক কাঠামোর বিবর্তন, বঞ্চনা এবং রাজপথের সেই রক্তক্ষয়ী লড়াই নিয়ে, যা ২০২৬ সালের বাংলাদেশকে কাঁপিয়ে দিচ্ছে। ২০২৬ সালের ২১শে জানুয়ারি সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন নবম পে কমিশন তাদের দীর্ঘ পর্যালোচনার পর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন। এই প্রতিবেদনে যা আছে তা একদিকে যেমন আশার আলো, অন্যদিকে বিশাল অর্থনৈতিক চ্যালেঞ্জ। কমিশনের প্রস্তাবনায় ২০টি গ্রেডকে কমিয়ে ১২ থেকে ১৫টিতে আনার কথা বলা হয়েছে। সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ গ্রেডে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু গোল বেঁধেছে অন্য জায়গায়। বর্তমান মুদ্রাস্ফীতির বাজারে আন্দোলনকারীরা দাবি করছেন সর্বনিম্ন বেতন হতে হবে ৩৫,০০০ টাকা। সরকার বলছে এই স্কেল বাস্তবায়ন করতে বাজেটে অতিরিক্ত ১ লক্ষ কোটি টাকার চাপ পড়বে। কিন্তু রাজপথের কর্মীরা বলছেন পেটে খিদে নিয়ে রাষ্ট্রের সেবা করা যায় না। ২০২৫ সালের ডিসেম্বরে সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করা থেকে শুরু করে ২০২৬-এর এই ফেব্রুয়ারির রক্তক্ষয়ী সংঘর্ষ সবই এক চরম প্রশাসনিক অচলাবস্থার ইঙ্গিত দিচ্ছে। পে স্কেলের এই লড়াই আজকের নয়। চলুন ফিরে যাই ১৯৭৩ সালে। সদ্য স্বাধীন দেশ, কোষাগার শূন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০টি গ্রেডে প্রথম পে স্কেল ঘোষণা করেন। সর্বনিম্ন বেতন ছিল মাত্র ৩০০ টাকা। সেই থেকে শুরু। এরপর ১৯৭৭, ১৯৮৫, ১৯৯১ প্রতিটি দশকেই পে স্কেল পরিবর্তিত হয়েছে। কখনো গ্রেড সংখ্যা ১৫ হয়েছে, কখনো ২০। ১৯৯৭ সালে প্রথমবারের মতো পেনশন সিস্টেমকে শক্তিশালী করা হয়। ২০০৫ আর ২০০৯ সালে বেতন বৃদ্ধিতে বড় লাভ দেখা গেলেও ২০১৫ সালের অষ্টম পে স্কেল ছিল সবচেয়ে আধুনিক। এতে বেতন ১ লাফে ৯১% বাড়ানো হয়েছিল। কিন্তু প্রতিটি পে স্কেল ঘোষণার পেছনে রয়েছে আন্দোলনের ইতিহাস। ঐতিহাসিকভাবে দেখা গেছে, সরকার যখনই বাজেট ঘাটতির অজুহাতে বেতন বৃদ্ধিতে দেরি করেছে, তখনই রাজপথ উত্তপ্ত হয়েছে। ১৯৭৩ থেকে ২০২৬ পার্থক্য শুধু টাকার অঙ্কে, কিন্তু বঞ্চনার সেই চিরচেনা রূপটি বদলায়নি। কেন ২০২৬ সালে এসে আন্দোলন এতটা সহিংস হলো? এর উত্তর রয়েছে বৈষম্যে। নবম স্কেলের প্রস্তাবনায় ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং শিক্ষকদের জন্য বিশেষ ভাতার কথা থাকলেও মাঠ পর্যায়ের কর্মচারীরা মনে করছেন তারা অবহেলিত। ৩০ জানুয়ারি মাধ্যমিক স্কুল কর্মচারীদের কর্মবিরতি আর ৬ ফেব্রুয়ারির শাহবাগ মার্চ প্রমাণ করে যে এবারের আন্দোলন শুধু অফিসারদের নয়, এটি পিয়ন থেকে শুরু করে উচ্চপদস্থ সবার। আন্দোলনকারীদের দাবি পরিষ্কার: টাইম স্কেল আর সিলেকশন গ্রেড ফিরিয়ে আনতে হবে। তারা বলছেন ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে ছাত্ররা যেমন বৈষম্য হটিয়েছিল, ২০২৬ সালে কর্মচারীরাও বেতন বৈষম্য হটাতে রাজপথে প্রাণ দিতে প্রস্তুত। ৬ ফেব্রুয়ারি সেই মিছিলে পুলিশ যখন সাউন্ড গ্রেনেড ছুড়ছিল, তখন একজন আন্দোলনকারী চিৎকার করে বলছিলেন, আমার মাসের বেতন দিয়ে ১০ দিনও চলে না, এর চেয়ে গুলি খেয়ে মরা ভালো। বাংলাদেশের জাতীয় পে স্কেল শুধু কিছু সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতনের হিসাব নয়, এটি দেশের অর্থনীতির স্থিতিশীলতার প্রতীক। ২০২৬ সালের এই অস্থিরতা আমাদের একটি বড় শিক্ষা দিচ্ছে, তা হলো স্বচ্ছতা।
সরকার যদি প্রতি 5 বা 10 বছর পর পর আন্দোলন হওয়ার জন্য অপেক্ষা না করে প্রতি বছর মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় করে বেতন বাড়ানোর পদ্ধতি চালু করত, তবে হয়তো আজকের এই রক্তক্ষয়ী ফেব্রুয়ারি আমাদের দেখতে হতো না। নবম পে স্কেলের গেজেট প্রকাশ এখন সময়ের দাবি। তবে কেবল বেতন বাড়ানোই শেষ কথা নয়। বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানো রাষ্ট্রের দায়িত্ব। রাজপথের এই ক্ষোভ প্রশমিত হোক যুক্তির ভিত্তিতে, সংঘাতের মাধ্যমে নয়, কারণ দিন শেষে এই কর্মচারীরাই রাষ্ট্রের চাকা সচল রাখেন।